রমজান রমজান মানে সিয়াম সাধনা, রমজান মানে হচ্ছে নিজেকে পরিপূর্ণ করে তোলা। দর্শক, এই রমজান মাসে যদি আমরা স্বাস্থ্য যে পরামর্শগুলো রয়েছে, যে নিয়ম কানুনগুলো রয়েছে যদি মেনে চলি, তাহলে আমরা একটা সুস্বাস্থ্যের অধিকারী মানুষ হতে পারবো। কিন্তু যদি অনিয়ম করি, অনিয়ন্ত্রিত জীবন যাপন করি, তাহলে এই রমজান মাসে দেখা দিতে পারে নানান ধরনের রোগ ব্যাধি এবং স্বাস্থ্য সমস্যা। দর্শক, কিভাবে চললে এই রমজান মাসে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, সেই নিয়ে আমাদের আজকের আলাপচারিতা। এই রমজানে সুস্থ থাকুন, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। আমাদের টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপরই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রলে। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি, ভালো থাকুন। আরও রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো জায়গায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন, সমস্যার সমাধান নিতে পারেন। আর আজকে আপনাদেরকে রমজান সম্পর্কে, রমজানের শারীরিক সুস্থতা সম্পর্কে মতামত দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ। চলুন পরিচিত হই একে একে ওনাদের সাথে। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি খুবই জনপ্রিয় একজন মানুষ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের লিভার রোগ বিশেষজ্ঞ, মেডিসিন ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডক্টর AKM শামসুল কবিরের সাথে। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ, নিউট্রিশন কনসালটেন্ট শিওরসেল বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মিস শবনম মুস্তফা। আপনাদের যার যা প্রশ্ন রয়েছে আপনারা চাইলে ঝটপট ডায়াল করে আমাদেরকে সেই প্রশ্নগুলো করতে পারেন। আর ফাঁকে ফাঁকে শুনুন আমরা কি আলাপ করছি। শুরুতে ডক্টর শামসুল কবির এবং শবনম মুস্তফা, আপনাদের দুজনকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। শুরুতেই ডক্টর শামসুল কবির, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেলে কি আপনি দর্শকদের বলবেন যে রমজান মাসের শারীরিক সুস্থতা, কোন কোন ক্ষেত্রে আমরা শারীরিক সুস্থতাকে ইম্পর্টেন্স দিব? আসলে তো রমজানের মেইন যে মূল মন্ত্র পরিমিত বোধ, আমাদের আচরণে, খাওয়া দাওয়ায়, চোখের পরিমিত বোধ, মনের পরিমিত বোধ, আচরণের পরিমিত বোধ, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে ক্ষেত্র বিশেষ আমরা অনুসরণ করতে পারি না। এখন রমজান মাসে আমাদের ধারণা হয়ে যায় সারাদিন অভুক্ত থাকার পর সন্ধ্যাবেলায় খুব ভালো কিছু উন্নত মানের মুখরোচক ভাজা পোড়া খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। এটাই কিন্তু এখন সাধারণ মানুষের একটা মেইন কনসেপ্ট হয়ে গেছে রোজার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যগত সমস্যা হওয়াটা অস্বাভাবিক নয়। মূলত দুই ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে যে হঠাৎ করে সারাদিন অভুক্ত থাকার কারণে এবং অভুক্ত থাকার পর যখন আমরা অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি, কিছু স্বল্পমেয়াদী শারীরিক সমস্যা, পেটে ব্যথা, গ্যাস্ট্রোএন্টারাইটিস, বমি, রিফ্লাক্স, আর যে রোগগুলো আমার আগে থেকেই রয়েছে। আমি একজন রোগী, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমি লিভার ডিজিজের পেশেন্ট, আমি প্রেগনেন্ট একজন মহিলা, আমি হাইপারটেনশনের পেশেন্ট। তো অতিরিক্ত খাবার হঠাৎ করে খেয়ে ফেলার কারণে কিছু শারীরিক সমস্যা যেটা অ্যাগ্রাভেট করে গেল বা বেড়ে গেল আমার প্রি এক্সিস্টিং সমস্যাগুলো। এই দুই ধরনের সমস্যা মূলত হতে পারে। আরো অনেক কিছু রয়েছে, আমরা সময় সাপেক্ষে আমরা সেসব নিয়ে আলাপ করব। সবার শুরুতে শবনম, আপনার কাছে আমরা জানতে চাই যে রমজান মাসের মূল আকর্ষণ যেটা, সেটি হচ্ছে ইফতারি, তাই না? এবং সেই ইফতারির মেনুটা কি হওয়া উচিত, এবং এট দ্য সেম টাইম বলবেন সেই মেনুতে কি না থাকা উচিত। থ্যাংক ইউ। জি। আচ্ছা, সারাদিন রোজার পর আসলে আমরা কিন্তু এখন ফাস্টিং কে ফিস্টিং এর পর্যায়ে নিয়ে গিয়েছি। আমরা ভাবছি যে সারাদিন রোজা ছিলাম, কিছু খাইনি, তাহলে এখন একটা খুব জমকালো একটা ইফতার করতে হবে আমাদেরকে। তো এটা কখনো করা উচিত না, কারণ সারাদিন রোজা রাখার ফলে আমাদের কিন্তু এনার্জি লেভেলটা কমে যায়, ঠিক আছে? প্লাস পাশাপাশি পাকস্থলীর অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু রোজা রাখার পর ইফতারের প্রথম খাবারটা হতে হবে এমন যেন সেটা খুব এনার্জেটিক হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা সিম্পল ফর্ম অফ সুগার দিয়ে ইফতার শুরু করতে পারি, যেমন খেজুর বা খুরমা হতে পারে একটা অনবদ্য আইটেম। এরপরে আসা যাক হাইড্রেশন নিয়ে, যেহেতু সারাদিন আমরা পানি খাইনি বা কিছু না খেয়েছিলাম আর কি। তো হাইড্রেশনের ব্যাপারে আমি বলবো যে আমরা কোনো কমার্শিয়াল ফ্রুট জুসের পরিবর্তে যদি ডাবের পানি নিই, কারণ এখন রোজাটা কিন্তু গরমে পড়ছে। হ্যাঁ, জি। সো গরম এবং রোজা দুই মিলিয়ে আমাদের কিন্তু প্রচুর মিনারেল ঘাটতি হচ্ছে বডিতে, মিনারেল জাতীয় পানীয়ের ঘাটতি হচ্ছে, এবং এই ঘাটতি পূরণের একটা অনবদ্য রিপ্লেসমেন্ট হচ্ছে ডাবের পানি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হাইড্রেশনে ডাবের পানি রাখতে পারি, বা কোনো ফ্রুট জুস রাখতে পারি, হোমমেড ফ্রুট জুস, অথবা আমরা কোনো মিল্ক শেক রাখতে পারি। আচ্ছা, পানীয়টা আমাদের এরকম হতে পারে। পানির ব্যাপারে আপনার কি পরামর্শ, কতটুকু পানি আমাদের প্রতিদিন পান করা উচিত, স্পেশালি রমজানে? আসলে পানির ব্যাপারটা তো মানুষের, আমার কাছে যেটা মনে হয় যে সারাদিন না খাওয়ার কারণে পানির পিপাসা কিন্তু বেড়ে যায়, কিন্তু পাকস্থলীর ক্যাপাসিটি তো লিমিটেড, এবং প্রত্যেকটা মানুষের জন্য সেটা কিন্তু আলাদা। এই এক পাকস্থলীতে আমার পানিও যাবে,
খাবার যাবে, ফ্রুট জুস যাবে, সবকিছু যাবে। আসলে কতখানি পানি যাবে এই ব্যাপারটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, কিন্তু আমরা আসলে হয় কি প্রচুর তৃষ্ণার্ত থাকার কারণে প্রচুর পরিমাণে পানি একত্রে পান করে ফেলি। সেটা আমার কাছে সাইন্টিফিক্যালি কখনোই ফিজিবল মনে হয় না। তাহলে কি করা আমি যেটা বলি সবসময় আমার রোগীদেরকে বলি, আসলে উনি হয়তো ডিফারেন্ট কিছু থট দিতে পারেন, যে আপনি ইফতারের সময় মূলত পানি দিয়ে ইফতারটা ভাঙলেন, এরপর আপনি নামাজ পড়ে নেন, তারপর আপনি ইফতারটা শুরু করুন, এবং ইফতারের সাথে সাথেই বা পরপরই খুব বেশি পানি পান না করে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর থেকে আপনার পানির যে ঘাটতি সেটা পূরণের জন্য পানিটা পান করা শুরু করেন। কারণ খাবার সাথে সাথে যদি পানি পেটের মধ্যে প্রচুর পরিমাণে চলে যায়, তাহলে কিন্তু সেখানে খাবার এবং পানির যে একটা অদ্ভুততর মিশ্রণ তৈরি হয়, সেটা কিন্তু এক ধরনের শারীরিক সমস্যা তৈরি করে, যেটাকে আমরা ডাম্পিং সিনড্রোম বলি। সে মানুষের মাথা ঘুরে, পেটটা ভারী ভারী লাগে, অল্পতে টায়ার্ড হয়ে যায়, এবং এটার কারণে পরবর্তী যে ইবাদত আমার তারাবির নামাজ বা অন্যান্য অংশগুলো সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আপনি তো সম্ভাবনা সেই থাকে। একই কথাই বলছিলেন একই যে কথা। পানিটা একেবারে প্রথম থেকেই খুব বেশি না খেয়ে না খেয়ে পজ ভেঙে দিয়ে ভেঙে একটু খেতে। ভেঙে ভেঙে যেমন আমরা খেলাম। যেমন ইফতারে যদি আমরা 2 গ্লাস পানি রাখি, অ্যাকচুয়ালি একজন পূর্ণবয়স্ক মানুষের কিন্তু 2 থেকে 2.5 লিটার পানি পান করা উচিত। আচ্ছা, হ্যাঁ? যেটা বললেন যে হ্যাঁ। ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে তারতম্য হ্যাঁ। হতে পারে। জি। এখন কিন্তু আবার নেফ্রোলজিস্টরা বলেন যে 1.5 থেকে 2 লিটার, কিডনি এক্স্যাক্টলি, বিশেষজ্ঞরা হ্যাঁ, কারণ হচ্ছে চেঞ্জ কি, হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি। আমার কারণ কাছে এসে kidney- অনেক রোগী বলে যে আমি সারাদিনে 40 গ্লাস পানি পান করি, এটা আসলে সাইন্টিফিক্যালি সম্ভব না। আমার ধারণা উনি চাপা মানে। না না, কিন্তু অনেকেই মনে করেন যে অনেক বেশি পানি খেলে বোধহয় মানে খুব কিডনি healthy পরিষ্কার হয়ে না, থাকবো। যায়। এটা আসলে হ্যাঁ। ভ্রান্ত ধারণা আমাদের। ভ্রান্ত ধারণা। বরং এটা কিডনির যে বোম্যান্স ক্যাপসুল, যে জায়গায় ছাকন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটার উপর কিন্তু চাপ প্রেসার পড়ে, ক্রিয়েট করে। pressure create 1.5 লিটার পানি কিন্তু সাফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে পাশাপাশি সেক্ষেত্রে আমি আপনার আরেকটু অ্যাড পরামর্শ করতে কি? পারি ভাইয়া, কিছু মিনারেলস আছে। মিনারেলস কিন্তু এমনিতে মাইক্রোনিউট্রিয়েন্ট বলছি আমরা, তো যদি আমরা বেশি পানি খেয়ে ফেলছি তখন কিন্তু কিছু মিনারেলস ওয়াশ আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকছে। আচ্ছা। সো পরিমিত পানি পান পরিমিত করতে হবে। পানি খাবো আমরা তো 1.5 থেকে 2 লিটার, মতান্তরে 2.5 2 থেকে 3 থেকে 2.5 লিটার, লিটার, 2 থেকে 2.5 লিটার, তাই না? আচ্ছা আচ্ছা, এই সময় আমাদের আরেকটি প্রবণতা হচ্ছে দর্শক, সেটি হচ্ছে আমরা প্রচুর পরিমাণ পানীয় পান করি। সেটা হচ্ছে কি সফট ড্রিঙ্কস হতে পারে, এনার্জি ড্রিঙ্কস হতে পারে, ফ্রুট জুস আছে, তাই না, রঙিন পানি, নানান রকম পানীয় আমরা পান করি। এই ব্যাপারে আপনাদের পরামর্শ কি, করা উচিত? নো, এটা করা উচিত না। এই ব্যাপারে আমি বলবো যে, কারণ একটা যদি আমরা কোনো ফ্রুট জুস ধরছি, ফ্রুট জুস কিন্তু খুব আইডিয়াল। হ্যাঁ, আমরা ভাবছি যে ফ্রুট জুস খুব আইডিয়াল, বাট ফ্রুট জুস কিন্তু বডিতে মাত্র 30% অ্যাবজর্ব হচ্ছে, জি। 20 to 30%। সেখানে যদি আমরা বিশুদ্ধ পানি নিই, সেটা কিন্তু 60% অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বডিতে। তাহলে কোনটা ভালো? আচ্ছা, আসলে এখানে আমার একটা মতান্তর আছে, যে আমি নিজে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে দেখেছি যে কোনো ফ্রুটস বা ফ্রুট জুসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সোডিয়াম পটাশিয়াম যে খনিজ লবণগুলো আছে। তো পটাশিয়াম কিন্তু যে কোনো মানুষের পেটে হঠাৎ করে যদি বেশি পরিমাণে চলে যায়, ইট কজেস ক্র্যাম্পিং, মানে হঠাৎ করে পাকস্থলী মোচড় দেওয়া শুরু করে। তো অনেকে কিন্তু এরকম কমপ্লেন আমার কাছে করে যে খাবার ফলের রস খাওয়ার পরপরই স্যার আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, মোচড় দিয়ে ব্যথা হয়, কখনো কখনো পায়খানার বেগ চলে আসে। তো সেক্ষেত্রেও আমি মনে করি যে গ্যাস্ট্রোএন্টারোলজি যে খাওয়া উচিত। পরিমিত পরিমাণে ফলের রস খাওয়া উচিত, খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না, এবং খালি পেটে না খেতে পারলেই ভালো। খুব ভালো। সেক্ষেত্রে আমাদের তারপরে উনি ফলের যেটা রসে বললেন যে আরেকটা দর্শকদের একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, আবার আপনাদের কথায় ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমি কাটাখালী থেকে, সরি বাগেরহাট কাটাখালী থেকে রাজীব বলছি। জি। আমার কি এই যে রোজার টাইমে আমি যে রোজা থাকি, আমার আসলে অনেকদিন যাবত, আমার 3 বছর যাবত নিকটের সমস্যা, বদল আছে। আর মানে আমি এখন এই রোজার টাইমে, রোজার পরে পরবর্তীতে মানে আমি যদি কিছু আপনি খাই, কি বুঝতে পেরেছেন? তো এটা বেশি পরিমাণে দেখা দেয়। তো আমি একটু জানতে চাচ্ছি যে মানে আমার কি করণীয় আছে রোজার টাইমটা বা এই সময়, এটা একটু আপনি জানতে বুঝতে চাই। পেরেছেন? আচ্ছা দর্শক, আপনি কি আপনার প্রশ্নটা আবার করবেন? আমরা ঠিক আছে। জি। উনি জানতে চাচ্ছেন যে রমজান মাসে উনি রোজা রাখতে পারবেন কিনা, ওষুধ কিভাবে খাবেন। রোজা অবশ্যই রাখতে পারবেন, এটা সৃষ্টিকর্তার হুকুম। চিকিৎসক হিসেবে রোজা রাখতে পারবেন না, এটা আমি কখনোই বলতে পারি না। জি। নাম্বার 2 হচ্ছে যে ওষুধগুলো উনি খান, ইউজুয়ালি এই সমস্ত রোগের ক্ষেত্রে 2 বেলা ওষুধ খেতে হয় এবং খাবার আগে খেতে হয়। তো সেক্ষেত্রে সেহরির আগে আর ইফতার করার সময় যখন পানি দিয়ে আমরা ইফতারটা ভাঙছি, সেই সময় ওষুধটা খেয়ে নিয়ে তারপর হয়তোবা উনি ওনার মূল ইফতারে ফিরে যেতে পারেন। আর খাদ্যাভ্যাসটা তো পরিবর্তন করার পরিবর্তন একটা যে সুযোগ। অনেক সময় মিউকাসের সমস্যা যাদের থাকে, দুধ খেলে বা দুধের তৈরি খাবার খেলে তাদের প্রবলেমগুলো বেড়ে যায়। সো ইফতারের আইটেমে তাদের দুধ এবং দুধের তৈরি খাবারগুলো পরিহার করতে পারলে জি। ভালো। দর্শক, অনেকেরই প্রবণতা রয়েছে যে 3 বেলা খাবার, ইফতার, তারপর রাতের খাবার এবং সেহরি, এই রাতেরটা খাবো না, একেবারে সেহরিতে খাবো, এই যে গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ার একটা প্রবণতা, এই ব্যাপারে আপনার পরামর্শ কি? এটা কি স্বাস্থ্যসম্মত? না, এটা স্বাস্থ্যসম্মত না। কারণ রমজানে কিন্তু আমাদের ফুড প্ল্যানটা হওয়া উচিত খুবই সিম্পল, এবং আমাদের নর্মাল টাইম যে ফুড প্ল্যান, এটার সাথে কিন্তু খুব একটা ডিফারেন্স থাকা উচিত না। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের রমজান প্ল্যানকে এভাবে ভাগ করি যে সেহরি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট,
ইফতার হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এবং তাহলে ডিনার কিন্তু আমাদের থাকছে, তো ডিনারকে তো মানে বাদ স্কিপ দেওয়া ঠিক করার না। কোনো অপশন থাকছে না। আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা বক্তব্য আছে। ধরেন কথার কথা, এখন তো রমজান মাস হচ্ছে প্রায় 15.5 ঘন্টার উপরে। তো যদি সকালবেলা সেহরি খাই, ইফতার খেলাম, ইফতার শেষ হতে হতে 7:15 7:30 বেজে যায় নামাজ টামাজ সহকারে, তাহলে ডিনারটা কখন হবে? ডিফিকাল্ট আসলে। যখন রমজানের এই প্রথাটা সেই সময় সৌদি আরবে নাজিল হয়েছিল, আমি জানি না ইসলামের চিন্তাবিদরা ভালো বলতে পারবেন, এরকম গ্রীষ্মকালে বা আইসল্যান্ডে যেখানে 22 ঘন্টা একটা মানুষ রোজা করছেন, সে ডিনার খাবেন কখন? সেক্ষেত্রে আমার মনে হয় এটা শারীরিক প্রয়োজনীয়তা অনুযায়ী। আমি আমার নিজের ক্ষেত্রে যেটা দেখেছি যে আমি ইফতারের পর কিছু না খেলে ভালো থাকি, আমি নিজে ইফতারি করি, সেহরি করি, মাঝখানে যদি ক্ষুধা লাগে আমি হালকা বিস্কিট খাই বা মুড়ি খাই বা একটা কোনো মিষ্টি জাতীয় আইটেম খাই। অন্যান্য মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হচ্ছে, বাট যার ইফতারটা শেষ হলো 7:30টায়, সে 9:30 বা 10টার সময় ডিনার করবে কিভাবে? তারাবির পরে করতে পারি আমরা। আচ্ছা আচ্ছা তারাবির পরে যদি আমি করি 11টার সময়, আমার সেহরির সময় কিন্তু না, কিন্তু 3টার তার সময়। মানে হয় কি, আমরা যখন ডিনারটা স্কিপ করে যাচ্ছি তখন কিন্তু ইফতারিতে অনেক আইটেম আচ্ছা কনজাম্পশন আচ্ছা, হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা ডিপেন্ড করে যে Depend কতটুকু করে, আমাদের হ্যাঁ। গ্যাপ আছে Gap তার আছে, উপর। তার আমরা উপর। শুনলাম দর্শক, মাঝে মাঝে এরকম হয় যে আমরা ইফতারি করছি, তারপর যেভাবে আমরা অত্যাচার করি পেটে ইফতারির সময় এবং আমাদের যে আইটেম গুলো থাকে, তাতে দেখা যায় যে অনেকেরই গ্যাস্ট্রোএন্টারাইটিস, নানান রকম পেটের সমস্যা তৈরি হয়ে যায়। কারো গ্যাস্ট্রোএন্টারাইটিস, কারো কারো পেপটিক আলসার ডিজিজ বেড়ে যায়, কারো ডিসপেপসিয়া বেড়ে যায়, কারো ডাম্পিং সিনড্রোম বেড়ে যায়। পেটের এই যে সব সমস্যাগুলো বেড়ে যায়, এ ব্যাপারে চিকিৎসকের কি পরামর্শ রয়েছে আমরা শুনবো ডক্টর শামসুল কবিরের কাছ থেকে। তবে তার আগে আপনাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। হ্যালো, জি বলুন আপনার প্রশ্ন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, আমি সাইদুল ইসলাম সিলেট থেকে বলছি। জি সাইদুল ভাই বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে দুজন আলোচকের কাছে, বিশেষ আলোচকের কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা রোজা থেকে সুষম খাবারটা, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জি। যে খাবারটা, সবথেকে সুষম খাবারটা কি, সেটা কিভাবে, কোন খাবার খেলে আমরা সুষম খাবার খেতে পারবো, এটাই আমরা জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি আমি একটু অ্যাড করে দিই, সুষম খাবারও থাকবে আবার টেস্টিও টেস্টিও হবে। প্লিজ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কি হবে? ঠিক আছে, জি। সেহরি থেকে ইফতার পর্যন্ত বলে যাই, ঠিক আছে? আমি প্লিজ একটা ওকে, একটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন, ওকে। আচ্ছা, ইফতারটা কিন্তু আমাদের হওয়া উচিত খুব ব্যালেন্সড, জি। যেন সেটা বডিকে নারিশ করছে, পাশাপাশি হাইড্রেট করবে। হ্যাঁ, তো এরকম ইফতারের মধ্যে হতে পারে, আমি তো যেমন খেজুর, ওটা আগেই বলে দিয়েছি, এনার্জি হ্যাঁ, হাইড্রেশন আগে চলে গিয়েছে। এখন আসছি প্রোটিন নিয়ে, ঠিক আছে? কারণ সারাদিন রোজার পরে কিন্তু আমাদের বডির প্রোটিন রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। সো প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমরা যদি একটু ছোলা খাই, বাট নট আমরা যে ট্র্যাডিশনাল ছোলা খাচ্ছি ওরকম না, একদম তেলে ভাজা। তেলে ভাজা না। আমরা ওরকম যদি না। ছোলা সালাদ করে খাই তাহলে কিন্তু সেটি অনেক বেশি হেলদি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আর কি কি পাশাপাশি থাকবে? যদি কোনো দুধের আইটেম থাকে, যে লাইক ডেইরি প্রোডাক্ট আর কি, যে দই। ফিরনি থাকতে পারে কিংবা দই থাকতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা প্রোটিনের পাশাপাশি আমাদের ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করছে। জি। আর এর পাশাপাশি এক বাটি ফ্রুট সালাদ, আর নির্ভেজাল মুড়ি, নির্ভেজাল মুড়ি, ওকে, চলতে পারে। ভেজাল না হাইড্রোসবিহীন মুড়ি। হাইড্রোসবিহীন মুড়ি, রাইট রাইট। কারণ তারপর fruit salad রাতে এর কি জন্য- খেতে পারি আমরা? রাতের খাবারে আসতে পারে আমরা নরমালি যা খাচ্ছি, হয়তোবা ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু ভাত, সবজি, জি। ডাল। সেহরিতে কি খেতে পারি আমরা? সেহরিতে যেতে পারে। সেহরিটা কিন্তু এমন হওয়া উচিত যেন সেটা খুব এনার্জেটিক হয়, কারণ পরের দিন কিন্তু আমরা সারাদিন না খেয়ে থাকবো। হ্যাঁ, জি। অনেকে আবার ভাবে কি যে পরের দিন সারাদিন না খেয়ে থাকতে হবে, তার মানে অনেক ভরপেট খেতে হবে আমাকে সেহরিতে। হ্যাঁ, সো এটা করা উচিত না। সেহরিটা পরিমিত হতে হবে এবং সেহরিটা এমন হতে হবে যেন সেটা স্লো ডাইজেস্টিং ফুডের মাধ্যমে আসে, আচ্ছা, যাতে সারা দিনে আমার যে এনার্জিটা আস্তে থাকছে আস্তে সেটা আমরা যেন সেই এনার্জিটা পাই। এনার্জিটা তাই না? যেন আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম আপনাকে যে এই সময় পেটে নানান সব সমস্যা হয়, এ ব্যাপারে আপনি ডাক্তার হিসেবে কি পরামর্শ দিবেন? সমস্যা দুটো কারণে হয় যে জি। একটা ধরেন যাদের আগে থেকেই প্রি এক্সিস্টিং কিছু ডিজিজ থাকে, খাবারের বিভিন্ন ধরনের মিক্সচার হয়ে যাওয়ার কারণে সেই অ্যাগ্রাভেট করে বা বেড়ে যায়। আর একটা হচ্ছে যে অনেক স্বল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলার কারণে পেটের কিছু সমস্যা হয়। জি। আর খাবারে ভেজাল থাকার কারণে কিছু কিছু প্রবলেম হতে পারে। আবার পানির মধ্যে যদি জীবাণুযুক্ত পানি হয়ে যায়, পানিটা বিশুদ্ধ নয়, তাহলে কিন্তু লিভারে কিছু সমস্যা বা হেপাটাইটিস ইত্যাদি হতে পারে। কমনলি যে প্রবলেমগুলো হয়, ধরেন হঠাৎ করে বেশি খেয়ে ফেলার কারণে পাকস্থলীর মধ্যে একসাথে অনেক খাবার যাওয়ার কারণে পাকস্থলী খুব দ্রুততার সাথে সেগুলিকে ডাইজেস্ট করতে পারে না। সো যেটা হয় বদহজম হয়, মানুষের বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, সেটা একটা প্রবলেম। আবার খাবার সাথে খুব বেশি পানি খেয়ে ফেললাম, তখন খাবারটা উপরের দিকে খাদ্যনালী বেয়ে বা ইসোফেগাস বেয়ে উপরে উঠে আসতে চায়, যেটাকে আমরা রিফ্লাক্স ইসোফেজাইটিস বলি, সেটা হতে পারে। আবার ধরেন যে আগে থেকে পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট রয়েছেন, পেটে ব্যথা হয় বা আলসারের মেডিসিন খাচ্ছেন, তারা হঠাৎ করে বেশি ভাজা পোড়াযুক্ত খাবার খেয়ে ফেললে, মাংসযুক্ত খাবার খেয়ে ফেললে তাদের পাকস্থলীতে একসাথে অ্যাসিড এবং ডাইজেস্টিভ জুসের নিঃসরণের কারণে সে আলসারের পেন বেড়ে যেতে পারে।
সেখান থেকে বমি হতে পারে, ব্যথা হতে পারে, তার রোজা নষ্ট হয়ে যেতে পারে। যারা দীর্ঘমেয়াদী লিভার রোগে ভুগছেন, তারা যদি হঠাৎ করে বেশি খেয়ে ফেলেন, লিভার তো ডাইজেশন একটা ইম্পর্টেন্ট পার্ট, তো লিভার হঠাৎ করে কিন্তু সেই কাজটা অত দ্রুততার সাথে করতে পারে না, সো সেই ডিজিজের সিমটম গুলো বেড়ে যেতে পারে। যারা ডায়াবেটিক, পারফোরেশনের কথা বলছিলেন, দীর্ঘদিন না পারফোরেশন খাওয়া- ব্যাপারটা হচ্ছে যে যারা ধরেন পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট, আগে থেকে এন্ডোস্কোপির মাধ্যমে বা সিমটমসের মাধ্যমে নির্ণীত হয়ে আছেন যে তাদের পাকস্থলীতে আলসার রয়েছে, সো তারা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এরপরে যদি হঠাৎ করে এমন কোনো খাবার খান যেটা কিনা তার পাকস্থলীতে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে তুলতে পারে, সেই অ্যাসিডের কারণে কিন্তু ক্ষত জায়গাগুলো একেবারে ফুটো হয়ে যায়, ডুওডেনাম বা অন্ত্রের মধ্যে এক ধরনের ফুটো হয়ে যায়, এটাকে আমরা জি। বলি ডুওডেনাল পারফোরেশন, দ্যাট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এবং দেখা যায় রমজান মাসে কিন্তু এই ধরনের রোগী হাসপাতালে সংখ্যা বেশি বেড়ে ভর্তি যায়। হয়। সন্ধ্যাবেলা দেখা গেল প্রচন্ড পেটে ব্যথা, পেটে হাত দেওয়া যাচ্ছে না, পেট ফুলে গেছে, এক্সরে করে আল্ট্রাসোনোগ্রাফি করে তার ডুওডেনাল পারফোরেশন, সেখানে কিন্তু সার্জারি মাস্ট, লাইফ সেভ করা। কাজে পরামর্শটা কি সব মিলিয়ে? পরামর্শটা হচ্ছে যার পেপটিক আলসার ডিজিজ রয়েছেন তিনি অবশ্যই তার ওষুধগুলো নিয়মিত খাবেন, জি। এবং এই সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে, প্রয়োজন বোধে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যে খাবারটা তার জন্য সুষম, যেটা খেলে তার আলসারের সিমটম বেড়ে যাবে না, সে গ্রহণ করবেন। দর্শক, আপনাদের আরেকটি ফোন আছে, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি জাকির বলছিলাম পল্টন থেকে। জি, আমার কোশ্চেনের রমজান পড়ার পর থেকে বাথরুম ক্লিয়ার হচ্ছে না, মানে কনস্টিপেশন। একটা মানুষের দৈনিক যে বাথরুমটা হয়, আমার একদিন বা দুই দিন বাথরুম হচ্ছে, চাপ জি, যায়। জি, জি, আগে থেকে এটা হতো কিনা? এক্ষেত্রে কি করতে পারে? জি, কি করতে পারেন? কনস্টিপেশন আপনার কি এটা আগে থেকেই হতো নাকি এই রমজানই হচ্ছে? রমজানে খুব ভালো একটা গ্যাস দেখতে পাচ্ছি। আচ্ছা, রমজানে এটা বেড়ে গেছে তার মানে আপনার। আমরা শুনবো কনস্টিপেশন শুধুমাত্র আপনারই প্রবলেম না, এটা এই রমজানে অনেকেরই হয়, বেড়ে যায়, কেন হয় এবং তার জন্য কি করণীয়, আমরা এই ব্যাপারে বিস্তারিত শুনবো আমাদের বিশেষজ্ঞ। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। জেনারেল হাসপাতাল অ্যান্ড উত্তরা কার্ডিয়াক সেন্টার ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে এই রমজানে সুস্থ থাকুন, এবং আমাদের মাঝে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। দর্শক, আবারও পরিচয় করিয়ে দিচ্ছি ওনাদের সাথে। ডক্টর A.K.M. শামসুল কবির, লিভার বিশেষজ্ঞ, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছেন, এবং এসেছেন শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড থেকে নিউট্রিশনিস্ট শাবনাম মোস্তফা। দর্শক, বিরতির ঠিক আগে একজন ফোন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন তার কনস্টিপেশনের সমস্যা, যেটি এই রমজানে অনেক বেড়ে গেছে, তার জন্য কি করণীয়, খাদ্যাভ্যাসের কি পরিবর্তন আনতে হবে এই সময়? খাদ্যাভ্যাস আসলে রমজানে কিন্তু, রমজান না, আমাদের কিন্তু বছরের ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা কনস্টিপেশনের পেশেন্ট পেয়ে থাকি। হ্যাঁ, এটা কিন্তু খাদ্যাভ্যাসের সাথে পুরোপুরি জড়িত, কারণ হচ্ছে কি আমরা ফাইবারটা কম খাচ্ছি, আর রমজানে তো ফাইবার খাওয়ার চান্স খুবই কম থাকছে, আমরা তেলে ভাজা পোড়া জিনিস অনেক বেশি খাচ্ছি, হয়তোবা চিকেন, মাটন, হ্যাঁ এগুলি বেশি খাওয়া হচ্ছে। কি খাওয়া উচিত? খাওয়া উচিত অবশ্যই, আগে বলেছি ইফতার আইটেম যে এক বাটি ফ্রুট সালাদ, আচ্ছা, প্রোটিন হিসাবে হয়তোবা ছোলার সালাদ যেতে পারে, হ্যাঁ, জি। আর পানি বা জুস, পর্যাপ্ত পর্যাপ্ত খাওয়া পানি উচিত, তাই না? অবশ্যই খাওয়া উচিত। আর কি ঠিক কোনো আছে? পরামর্শ রয়েছে? আমার মনে হয় যে কনস্টিপেশন রিলিভ করার জন্য অবশ্যই যাদের এটা রয়ে গেছে রমজানে, তাদের খাবারে ফাইবারের পরিমাণ, সেক্ষেত্রে ইসুপগুলের ভুসি শরবত খাওয়া যেতে পারে বা বেলের শরবত খাওয়া যেতে পারে, আর হাঁটতে হবে। কনস্টিপেশন কিন্তু বডি মুভমেন্ট কমে গেলে বেশি হয়, So, ইফতারের পর যাদের পায়খানা কষে যাচ্ছে বা কষা হয়ে যাচ্ছে বা কনস্টিপেশন ডেভেলপ করছে, তারা বিশেষ অবশ্যই করে বয়স্করা। বয়স্ক মানুষ অবশ্যই হাঁটবেন, কারণ হাঁটার মানে প্ল্যানটা কিন্তু থাকে না রমজান মাসে। আচ্ছা, ভাই আচ্ছা। আমি একটু অ্যাড করতে পারি, যদি আমরা ফালুদা খাই, ফালুদা কিন্তু সাগু দিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ, সাগু কিন্তু প্রচুর ফাইবার রিচ, হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, খাবারটা যার টেস্টি মানা হচ্ছে, নেই তিনি খেতে পারেন। হ্যাঁ, মানা নেই তিনি জি। খেতে পারবেন। দর্শক, যেহেতু হাঁটার ব্যাপার আসলো, একটু এক্সারসাইজ দিয়ে প্রশ্ন করি। চিকিৎসকরা সারা বছর এক্সারসাইজের জন্য পরামর্শ দিয়ে থাকেন, রমজানে এক্সারসাইজটা কেন যেন একটু পজড হয়ে যায়, কারণ সময় পাই না আমরা। এক্সারসাইজের ব্যাপারে আপনার কি পরামর্শ? আমার মনে হয় যে ইফতারের পরপরই, ইফতার থেকে তারাবির মাঝখানে সময় জি। কম থাকে, সো তারাবির নামাজের পর উনি হাঁটতে পারেন, আধা ঘন্টা 40 মিনিট হাঁটা কোনো ব্যাপার না। অথবা যেখানে তার মসজিদ, যারা মসজিদে নামাজ পড়েন, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, হেঁটে হেঁটে মসজিদ থেকে আসলেন, রিক্সা বা গাড়ি ব্যবহার করলেন না, তাতেও কিন্তু যথেষ্ট বডির মুভমেন্ট হয়। দিনের বেলা যেহেতু লম্বা সময় ধরে রোজা হচ্ছে, গরমের মধ্যে রোজা হচ্ছে, হাঁটতে গেলে তো আসলে সম্ভব না সেহরির পর, তো সন্ধ্যার পরে অবশ্যই হাঁটার একটু অভ্যাস থাকা একটু অভ্যাসটা বজায় রাখা বজায় রাখা উচিত। ডায়াবেটিক, ব্লাড প্রেশার এবং যাদের কনস্টিপেশন রয়েছে। Constipation আছে। হ্যাঁ, জি, এবং যারা ওজন কমাতে ওজন চান। কমাতে চান। তাছাড়া যারা সুস্থ থাকতে চান, তারা অবশ্যই হাঁটবেন। রমজান মাসে হাঁটার প্র্যাকটিসটা বা এক্সারসাইজের প্র্যাকটিসটা অব্যাহত রাখবেন, একটু সময় বের করে নেবেন। দর্শক, এই সময় আরেকটি ব্যাপার রয়েছে, যে
রোগীরা চিকিৎসকদের চেম্বারে ভিড় করেন এবং জানতে চান যে আমার ওষুধটা আমি কেমন করে খাবো, কোন সময়ে খাবো। কারণ অনেকেই রয়েছেন দুবেলা, তিনবেলা, একবেলা ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন, মুখে খাবার বড়ি খাচ্ছেন, কনফিউশনে পড়ে যান। কি পরামর্শ? আসলে প্রত্যেকটা ডিজিজ তো আলাদা। জি। প্রোগ্রামের স্বল্প সময় বলতে গেলে আসলে সময় অনেকখানি চলে যাবে। তো যারা ডায়াবেটিক পেশেন্ট তারা ইনসুলিন, তার যে ডায়াবেটিক ফিজিশিয়ান তার সাথে কথা বলে টাইমটা সেট করে নেবেন। সেহরির আগে যদি নেয় তাহলে সেহরির আগে নিল। আর ইফতারের সময় অনেকে বলেন যে শরবত খেয়ে ইনসুলিনটা নিয়ে নামাজ পড়ে তারপর মেইন খাবার খাওয়া। জি। আর সেক্ষেত্রে ইফতার যেহেতু ফিজিশিয়ানরা বা ডক্টররা মেইন মিল হিসেবে ধরেন, যারা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট খাচ্ছেন সকালবেলা তারা কিন্তু ইফতারের সময় ওই পানিটা খেয়ে ট্যাবলেটটা খেয়ে তারপর ইফতার শুরু করতে পারেন। যারা পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট 2 বেলা ওষুধ খান, সেহরির আগে ইফতারের সময় ওষুধটা খেয়ে ইফতার করে ফেললেন, এভাবে চলতে পারে। আর বাকি ওষুধগুলো আসলে এটা ডিজিজ টু ডিজিজ যেহেতু ভ্যারি করবে, সেই প্রসঙ্গে আসলে উত্তর দেওয়া যাবে। আচ্ছা, বাট সেই ব্যাপারে ওষুধ খাওয়ার নিয়মটা আছে, ওষুধ যে খাওয়ার নিয়ম ওষুধ, আছে। খাওয়া যাবে skip না, করা উচিত না। স্কিপ করা উচিত না। অবশ্যই এটা চিকিৎসকের কাছে যেতে হবে যে আমি কিভাবে। কখনো ওষুধটা রয়েছে যে খাবো। 3 বেলার ওষুধ অনেক সময় 2 বেলাও করে দেওয়া যায়, ওষুধের dose চিকিৎসকরা change করে দেন, জি। এটা তো মানে সিস্টেম অবশ্যই রয়েছে। আচ্ছা, জি, আমরা জানলাম। দর্শক, এই সময়ে দর্শক যেটা হয় যে অনেকে অনেক রোগে ভুগছেন, যেমন কেউ ডায়াবেটিসে, কারো কিডনির অসুখ রয়েছে, কারো লিভারের দুর্বলতা রয়েছে, কারো রয়েছে উচ্চ রক্তচাপ, কিংবা একটা হার্ট অ্যাটাক হয়েছে, ব্রেন স্ট্রোক রয়েছে, নানান সব সমস্যা। দর্শক, সবাই জানতে চান এই রোগীরা যে আমি কি রোজা রাখতে পারবো কিনা। চিকিৎসক হিসেবে আপনারা কিভাবে এই রোগীদেরকে কাউন্সেলিং করেন? প্রথম কথা হচ্ছে যে রোজা তো সৃষ্টিকর্তার হুকুম, আল্লাহ তাআলার হুকুম। সো এখানে চিকিৎসক হিসেবে আমার কোনো রাইট নাই রোগীকে বলা যে আপনি রোজা রাখতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয় যে অধিকাংশ রোগী কিন্তু যদি নিয়ম মেনে জি। তার ওষুধগুলো নিয়মিত খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো রোজা রাখার কোনো নিষেধাজ্ঞা নাই। হ্যাঁ, রোজা রাখতে গিয়ে যদি তিনি জি। অসুস্থতায় পতিত হন, তার রোগের সিমটম সাইন্স গুলো বেড়ে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তো সবার মনের খবর জানেন। আমার তো মনে হয় না সেখানে কোনো রোজা ভাঙলে বা রোজা রাখতে না পারলে আল্লাহ তাকে প্রবল কোনো শাস্তি দিবে। কাজা রোজা বা নফল রোজার সুযোগ তো রয়েছেই। দর্শক, ডায়াবেটিস রোগী যারা আছেন, ডায়াবেটিসে যারা ভুগছেন, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আপনি যদি আপনার ডায়াবেটিসকে মেনে না চলেন, মানে ঠিক মতো নিয়ন্ত্রণে না করেন, তাহলে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়ার মতো জটিল সমস্যায় পড়তে পারেন, যেটি আপনার রোজার ক্ষেত্রে ব্যাপক বিপদ ডেকে ডেকে আনতে আনতে পারে। পারে। সেটা বেশি হয়, কারণ যে অনেক সময় সকালবেলা সেহরির সময় কেউ যদি ইনসুলিন নিয়ে থাকেন, সে তুলনায় খেলেন না, ডে টাইমে তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল, জি। সে আনকনসিয়াস হয়ে গেল। তো এটা একটা বড় প্রবলেম। আবার ইফতারের পরপরও কারো কারো প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে যিনি ডায়াবেটিক ফিজিশিয়ান সংশ্লিষ্ট রোগীর, তিনি জি। নির্ধারণ করে দিবেন তার ওষুধের ডোজ এবং প্রকারভেদ, ইনসুলিন না ট্যাবলেট, যাতে করে নিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রণে হাইপো থাকে। বা হাইপার না অনেক রোগী রাখছেন তো সমস্যা হচ্ছে না। হচ্ছে না। সমস্যা তাদেরই হচ্ছে যারা নিয়ম মেনে চলছেন না। নিয়ম মেনে চলছে না। দর্শক, রমজান মাস যেমন সাধনার মাস, রমজান মাস নিজেকে আত্মশুদ্ধির মাস, এবং এই আত্মশুদ্ধির একটা বড় উপায় হচ্ছে ধূমপান ছাড়া। আপনি সারা বছর ধূমপান করছেন, ছাড়তে পারছেন না, কিন্তু রমজান মাসের রোজার সময়টা ধূমপান কিন্তু ঠিকই বিরত থাকছেন ধূমপান থেকে। কাজেই এই সময়টাকে কাজে লাগাতে পারলে, এই প্র্যাকটিসটাকে কাজে লাগাতে পারলে আপনি সারা বছর ধূমপান মুক্ত থাকতে পারবেন। কি বলেন নিউট্রিশনিস্ট? অবশ্যই ঠিক আছে। জি। কারণ হচ্ছে কি আমরা এবং ধূমপান যারা করছেন, স্মোকার যারা, তাদেরকে কিন্তু তারা যদি হঠাৎ করে রোজা শুরু হলো এখন যদি আমি ধূমপান ছেড়ে দেওয়ার প্ল্যান করি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়। সো আমি বলবো যে রোজা শুরুর অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি রোজা আসছি, আমি ধূমপান ছাড়বো। হ্যাঁ, এবং এটা যেহেতু আমি 30 দিন না মানে ধূমপান না করে থাকতে পারছি, সো বাকি 11 মাস কেন পারবো না? এটা মনের ইচ্ছা শক্তি সেই দরকার। সাথে তামাক পাতা, জর্দা যারা সেবন করছেন, সবকিছু সবার ব্যাপারে, সবকিছু, বা অতিরিক্ত চা বা অতিরিক্ত ক্যাফেইন চা যারা বা গ্রহণ ক্যাফেইন করছেন। যারা নিচ্ছে, কারণ চা বা ক্যাফেইন মানে ক্যাফেইনেটেড ড্রিঙ্ক যেটা আমরা বলছি, সেটা নিলে কিন্তু বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। জি। দর্শক, আরেকটি ব্যাপার যে অনেকে জিজ্ঞাসা করেন যে যারা প্রেগন্যান্সিতে রয়েছেন, তারা জিজ্ঞাসা করেন চিকিৎসকদেরকে যে আমি প্রেগন্যান্ট, আমি কি রোজা রাখতে পারবো কিনা। রোজা রাখতে পারবেন? অবশ্যই পারবেন, কিন্তু সেটা তার যেটা মানে তার যে কনসালটেন্ট, গাইনোকোলজিস্ট বা অবস্টেটিশিয়ান, তার সাথে কথা বলি। কারণ যখন রোজা নাজিল হয়েছিল তখন তো সবার জন্য, প্রেগনেন্ট, ডায়াবেটিক সবার জন্য এটা নিয়ম করা হয়েছে। জি। সো প্রেগনেন্সির রোজা রাখা যাবে না কোথাও লেখা নাই, কিন্তু তার শারীরিক অন্যান্য কোমরবিডিটি বা অন্যান্য রোগ আছে কিনা সেটার সাথে সামঞ্জস্য রেখে উনি কিভাবে ওষুধ খান, ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে রোজা রাখতে হবে। আচ্ছা, ডাক্তার শামসুল কবির, ধরুন একজন মানুষ রোজা রেখেছেন, কিন্তু তার হঠাৎ করে কোনো একটা প্রয়োজনে তার রক্ত দেবার প্রয়োজন হলো, জি। তিনি ব্লাড ডোনেশন করবেন, অথবা দেখা গেল যে তার প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য রক্ত নিতে হবে তার শরীর থেকে, এক্ষেত্রে কি রোজা ভাঙবে? এটা তিনি তো অলরেডি, আমি জানি যে ইসলামী চিন্তাবিদ যারা, বিশেষ করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি, তারা কিন্তু এই বিষয়ে একটা মানে মতামত দিয়ে দিয়েছেন, এবং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেক সময় এটা চলে আসছে যে রোজা রেখে আপনার রক্ত পরীক্ষা করা যাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো
মানে রোজা ধর্মীয় না। নষ্ট হবে না। তবে রক্ত দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আসলে ফিজিশিয়ান হিসেবে আমি সাজেস্ট করবো না, এই কারণে রক্ত দিলে তো আপনার শরীর থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্লুইড বের হয়ে যাচ্ছে। আর রক্ত দেওয়ার পর অবশ্যই আপনাকে Dehydration করতে যে পারে। পরিমাণ রক্ত চলে গেল সেই পরিমাণ পানি খেতে হচ্ছে। জি। সো যিনি রোজদার তিনি রক্ত ডোনেট করতে পারবেন না। আচ্ছা করতে করতে পারবেন না। আরেকটি ব্যাপার হচ্ছে ধরুন প্রয়োজন পড়লো তার একটা শ্বাসকষ্ট হচ্ছে, উনি স্প্রে নিবেন, ইনহেলার নিবেন, তিনি কি নিতে সেটাতেই পারবেন? তো বা আমি চোখের দেখেছি। ড্রপ নিবেন? চোখের ড্রপ নেবেন সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ইনহেলার কিন্তু নেওয়া যায়, যেহেতু রোজাটা সুস্থভাবে রাখার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। যদি আপনি কষ্ট পেয়ে রোজা ভেঙে ফেলেন তার চেয়ে তো ইনহেলার না, বাট এটা নিয়ে বিতর্ক আছে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে না ইনহেলার নেওয়া যায়, চোখের ড্রপ নেওয়া যায়, আবার কেউ কেউ বলেন না। আমার মনে হয় এটা গবেষণার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সেই সময় যদি ব্যাপারগুলো ছিল না, সো আলোচনার পরিপ্রেক্ষিতে ইসলাম তো সবকিছুকে অ্যাডপ্ট করে, জি, জি। গ্রহণ করে। সো ইসলাম যেহেতু বৈজ্ঞানিক ধর্ম, আমার মনে হয় এই বিষয়ে একটা সুচিন্তিত মতামত পাওয়া যাবে। জি। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে এই ব্যাপারে আসলে একটা ডিসিশনে পৌঁছে যাওয়া উচিত, তাই না? যদিও আজকাল এই ব্যাপারে বিতর্ক অনেক আছে, কথাবার্তা বিতর্ক হচ্ছে। আছে। আমি দেখেছি বিভিন্ন জায়গায় সায়েন্টিফিক পত্রিকাগুলোতে যে না নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু কেউ হঠাৎ করে বলে বসলেন মিডিয়াতে না নেওয়া যাবে না, সেটা নিয়ে তার পক্ষে কিছু লোক তৈরি হলো, তখন কনফিউশন তৈরি হয়। দর্শক, রমজান মাসে যেটা আরেকটি প্রবণতা খুব বেড়ে যায় সেটি হচ্ছে গিয়ে ভেজাল খাবার। ভেজাল খাবার, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা বেড়ে যায় যে আমরা বাইরে থেকে প্রচুর খাবার কিনে খাই বা বাইরে গিয়ে প্রচুর খাবার খাই, দোকানের খাবার, রাস্তার খোলা খাবার। এই যে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা কিংবা পরিবেশন করা খাবার, এখান থেকেও কিন্তু নানান সব অসুখ বিসুখ চলে আসতে পারে। কি বলেন আপনি? হ্যাঁ, কারণ রমজানে কি হচ্ছে, আমরা যারা মানে খুব হোমমেড খাবার খাচ্ছি না, হ্যাঁ রমজানে, তারা মানে যারা সবসময় খাচ্ছি, বছরের সারা সময় হয়তো হোমমেড খাওয়ার চেষ্টা করছে, কিন্তু রমজানে কিন্তু চাচ্ছি যে একটু দোকান থেকে কিনে আনি। হ্যাঁ, সেই আবার টেস্ট। হ্যাঁ, সেই আবার টেস্ট, একটু ভ্যারিয়েশন, টেস্টের একটু মুখরোচক ভ্যারিয়েশন খাবার। হোক। হ্যাঁ, তো কি হচ্ছে ওখানে খাবারটা কিভাবে বানাচ্ছে আমি কিন্তু জানছি না, কিচেনের হাইজিনটা মেনটেন করছে কিনা আমি জানতে পারছি না, প্লাস কি কি ইনগ্রেডিয়েন্ট সে ইউজ করছে সেটা আমি জানছি না, কোনো কেমিক্যাল ইউজ করছে, রং ইউজ করছে, ডাই ইউজ করছে আজকাল। হ্যাঁ, প্লাস জিলাপি তো রং ছাড়া হয় রং না, ছাড়া হচ্ছে না। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে। দেখতেও সুন্দর লাগছে। ইভেন মানে কাবাব, বারবিকিউ সবকিছুতেই কিন্তু ওরা মানে কিছু না ডাই কিছু ইউজ রং করছে। দিচ্ছে। রং দিচ্ছে। হ্যাঁ, প্লাস যদি পানীয়ের ব্যাপারে আসি, যে পানীয় বা লাসি, হ্যাঁ লাসিটা কি পানি দিয়ে বানাচ্ছে আমি কিন্তু কিংবা জানতে পারছি না। বরফটা যে কি পানি দিয়ে বরফটা কি তৈরি পানি হচ্ছে, দিয়ে দইটা কি দিয়ে আমি তৈরি হচ্ছে জানছি নবীন না। সেই আমরা জানি। দই কি, জানছি না। দইয়ের দুধ কি শ্যাম্পু দিয়ে তৈরি হচ্ছে কিনা আমরা তো জানি না। আমরা জানছি পড়েছি না, পত্রিকাতে, exactly, ফেসবুকে হ্যাঁ। দেখেছি দেখছি আমরা। শ্যাম্পু দিয়ে মিল্ক ভিটার দুধ তৈরি হচ্ছে, নকল দুধ, তো সেটা দিয়ে দই তৈরি হচ্ছে, কিন্তু তা তো আমরা জানি না। জানছি না, কি লাসি করা হতে উচিত? পারে। আমরা সব মানে এইসব খবর জানতে চাই না, আমরা জানতে চাই যে কি করা উচিত। আচ্ছা, তো আমি বলবো যে আমরা এটা স্টপ করে আমরা এই রোজা থেকে প্র্যাকটিস করি যে আমরা একটু হোমমেড খাওয়ার চেষ্টা করি। না, বাইরে থেকেও খাবো বাইরে আমরা, থেকেও কিন্তু খাবো, বাইরে কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার বানানো স্বাস্থ্যসম্মত হবে, খাবার বানানো হবে। খাবার হ্যাঁ। পরিবেশন হবে। হ্যাঁ, মানে যে প্রতিষ্ঠানগুলো পরীক্ষিত তারা স্বাস্থ্যসম্মত খাবার খাবার পরিবেশন করে, সেখান নেওয়া থেকে যেতে হয়তো পারে। আমরা আনতে পারি। শুধু তা কেন, যেটা স্ট্রিট ফুড, সেই স্ট্রিট ফুডকেও তো স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো যায়। সেটা এক্সপেন্সিভও হবে না, কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, থাকবে। আবার স্বাস্থ্যসম্মত হবে। এটার জন্য তো সচেতনতা দরকার। মানে যিনি হ্যাঁ, কিনছেন তার সচেতনতা বেশি যিনি প্রয়োজন। কিনছেন বা আমাদের গভর্নমেন্ট কোনো সরকার, যিনি সরকার, কিনছেন, যিনি যিনি বানাচ্ছেন, বানাচ্ছেন, তিনটা একসাথে মানে কম্বিনেশন সবারই দরকার। সচেতনতা ঠিক দরকার, আছে। তাই না? আচ্ছা দর্শক, আমরা জানলাম। আমরা দর্শক আরেকটি প্রসঙ্গে এবার একটু আলাপ করব, সেটি হচ্ছে যে রমজান মাসে দেখা যায় যে আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে বাচ্চারা রোজা রাখতে চায় এই সময়। তো বাচ্চারা কি রোজা রাখতে পারবে, এই ব্যাপারে আপনার পরামর্শ? হ্যাঁ, আসলে রমজান কিন্তু একটা জয়ফুল ইভেন্ট। হ্যাঁ, জি জি। খুব জয়ফুল একটা ইভেন্ট। তো এই সময় দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা, বাসায় যে ছোট বাচ্চাটা থাকছে সেও রোজা রাখার বায়না করছে যে আমি রোজা রাখতে চাই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের রোজা রাখার ব্যাপারে মা বাবাকে অনেক বেশি মানে কনসিয়াস থাকতে হবে, যেন রোজা বাচ্চাকে ডিহাইড্রেট করে না দেয়। জি। হ্যাঁ? আর বাচ্চাদের ফুড হ্যাবিটটা খুব ভালোভাবে মনিটর করতে হবে। খেজুর বা খুরমা দিয়ে তাকে ইফতারটা জি। খাওয়া মানে শুরু করার অভ্যাস করাতে হবে। পাশাপাশি পানির ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কমপক্ষে 8 গ্লাস পানি খেতেই হবে। এছাড়া ইফতারিতে যদি কোনো স্যুপের একটা আইটেম তাকে করে দেওয়া যায়, জি জি, তাহলে সেটা হাইড্রেশনে মানে কাজ রাখতে করবে। পারবে, কিন্তু কিন্তু রাখা যেতে পারে। special আমি care কেয়ার দিয়ে করতে চাই, রোজা কিন্তু আসলে অভ্যাসের বিষয়। আমি অনেক রোগীকে দেখি বা অনেক মানুষকে দেখি এসে বলে আমি রোজা রাখতে পারি না, যখন তার ইতিহাস নিয়ে দেখা যায় ছোটবেলা থেকে তার বাবা মা তাকে এনকারেজ করে, তুমি ছোট মানুষ, তোমার রোজা রাখার দরকার নেই। এই জিনিসগুলো আমাদের দেশে খুবই খারাপ। আচ্ছা, ছোট মানুষ নামাজের আরেকটি সামনের লাইনে দাঁড়াতে পারবে না, ছোট মানুষ রোজা রাখতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো আসলে বেশি করে এনকারেজ করে ছোট আচ্ছা, বাচ্চাকে। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণ মানুষ, তারাও তো রোজা রাখেন, তারাও কষ্ট করে ইফতারি খান। তো তাদের ব্যাপারে কি পরামর্শ দিবেন? তাদের জন্য, তাদের কিন্তু এত সব মুখরোচক আইটেমের সুযোগ থাকে না।
আসলে তারা এই পরামর্শ তাদের কাছে পৌঁছাবে কিনা সেটাও তো একটা প্রশ্ন। পৌঁছাবে কারো না কারোর মাধ্যমে পৌঁছাবে। কারো না কারোর মাধ্যমে। তো সেক্ষেত্রে ম্যাডাম আপনি আচ্ছা, সেক্ষেত্রে আমি তো বলছি যে খেজুর বা খুরমার কিন্তু খুব বেশি দাম না, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ ফুড না, ঠিক আছে। সাথে যদি আমরা একটু পানি নিই, বিশুদ্ধ পানি খেলাম, হ্যাঁ, পাশাপাশি হয়তোবা তরমুজ বা আমাদের দেশি যে ফ্রুটস গুলো আছে, মানে পেয়ারা, নাগালের মধ্যে যে ফ্রুটস গুলি আছে, পেয়ারা বা তরমুজ কিন্তু খুব হাইড্রেটিং ফ্রুট, সেটা কিন্তু হাইড্রেশনকেও তাদের একটা বাস্তবতা হচ্ছে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভাত দিয়ে তাদের ইফতারি সম্পন্ন করেন। তো সারাদিন রোজা রাখার পর ভাত খাওয়া যাবে কিনা সেটা পুষ্টিবিদ আপনার বক্তব্য কি? সারাদিন রোজা রেখে একজন নিম্ন আয়ের মানুষ ইফতারের সময় ভাত খেতে পারবেন কিনা? ভাত খেতে, হ্যাঁ অবশ্যই ভাত খেতে পারবেন, কারণ তার কিন্তু বার্ন হচ্ছে, নিম্ন আয়ের মানুষের কিন্তু বার্ন হচ্ছে। জি, ঠিক আছে। সেক্ষেত্রে দর্শক, আমাদের মধ্যে আমরা শুনলাম সবাই রোজা রাখতে পারবেন এবং সাধ্যমতো ইফতারি করতে পারবেন। এটার জন্য যে খুব মুখরোচক আইটেমের প্রয়োজন রয়েছে তা কিন্তু না। দর্শক, আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে এই রমজানে, সেটা হচ্ছে গিয়ে প্রকাশ্যে যেখানে সেখানে থুতু ফেলা। এই প্র্যাকটিসটা কতটুকু স্বাস্থ্যসম্মত অস্বাস্থ্যকর? এটা স্বাস্থ্যসম্মত অবশ্যই না, এবং ক্ষেত্র বিশেষে সেটা আমি বলি পাবলিক নুইসেন্স। যে আমি রোজা রাখলাম, আমি রোজা সেটা দেখানোর জন্য মাথায় একটা টুপি পরে হাতে মেসওয়াক নিয়ে পাবলিক প্লেসে মেসওয়াক করা এবং থুতু ফেলা, এটা কিন্তু আসলে রমজানের যে পবিত্রতা, রমজানের যে বেসিক কনসেপ্ট এসেন্স, সেটাকে নষ্ট করে। আমরা এই জিনিসগুলো, তোমার যে মেসওয়াক করতে হয় বাবা বাসার ভেতরে করো, থুতু ফেলতে হয় বাসার বেসিনে ফেলো বা বাসার টয়লেটে ফেলো, পাবলিক প্লেসে করার কোনো দরকার নেই। আমি রোজাদার, সেটা মনের মধ্যে থাকুক, ইবাদত তো মনের ব্যাপার, রোগ জীবাণু ছড়াইতে পারে, তাই না? তো এই ধরনের আনহেলদি প্র্যাকটিস কখনোই স্বাস্থ্যসম্মত না এবং সমর্থনযোগ্য না। আচ্ছা দর্শক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। যাবার আগে এই রমজানে সুস্থ থাকুন, এই প্রসঙ্গে আপনি দুটি কথা আমাদের দর্শকদের কি পরামর্শ দিবেন? আচ্ছা, রমজানে সুস্থ থাকতে গেলে আমাদেরকে খাদ্যাভ্যাসটা পরিমিত হতে হবে, সেহরি এবং ইফতার সঠিক খাবারে করতে হবে। আর অ্যাকচুয়ালি রোজা মানে যে আমাদের মানে দৈনন্দিন জীবনযাত্রা খুব বেশি হ্যাম্পার্ড হচ্ছে এরকম কিছু না, জাস্ট আমাদের ডেইলি প্ল্যানকে একটু রিঅর্গানাইজ করতে হবে। এই রমজানে সুস্থ থাকুন, আপনি কি পরামর্শ? আমি মনে করি রমজানের যে বেসিক মূল মন্ত্র, যে সংযম, পরিমিত বোধ, সেটা আমাদের সবার আচরণের মধ্যে, খাদ্যাভ্যাসের মধ্যে আনা উচিত। যে আমি যাই খাবো না কেন, পরিমিত পরিমাণে খাবো, বেশি কোনো কিছু খাবো না। আমার পাকস্থলী, আমার মনকে আমি সংযমের মধ্যে রাখবো, রেস্টের মধ্যে রাখবো, তাহলে কিন্তু তারই সুস্থ থাকবে। ডক্টর এ কে এম শামসুল কবির এবং শাবনাম মোস্তফা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং অনেকগুলো অ্যাঙ্গেলকে আপনারা কভার করেছেন। আশা করি এই রমজানে সুস্থ থাকার জন্য এই পরামর্শগুলো মেনে চললে আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে। দর্শক, রমজানে আমরা সবাই রোজা রাখি, কিন্তু দেখা যায় যে কারো কারোর সামনে অনেক ইফতারি, অনেক আইটেম, অনেক মুখরোচক খাবার, অনেক ক্যালোরি, আবার কারো কারোর সামনে কিছুই নেই। কেউ সুস্থ থাকতে চাচ্ছেন, আবার কেউ চাচ্ছেন যে সুস্থ থাকতে, কিন্তু সুস্থ থাকতে পারছেন না। দর্শক, আমি একটা কথা প্রায়শই বলি, সেটি হচ্ছে যে আপনার সামনে যে মুখরোচক খাবার আছে, যে অনেক উপাদান রয়েছে, অনেক ক্যালোরি রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে কিছু ক্যালোরি, যার কাছে কিছুই নেই, যার সামনে কিছুই নেই বা অপর্যাপ্ত রয়েছে, তাকে দিয়ে দিতে পারেন। তাতে আপনার নিজের ক্যালোরি গ্রহণও কম হলো, সুস্থ থাকতে পারলেন, আবার আরেকজন মানুষের পর্যাপ্ত ক্যালোরি পেয়ে গেল। দর্শক, এই রমজানে আসুন সংযম সাধনার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে এবং স্বাস্থ্যের যে কথাগুলো আজকে আমরা শুনেছি সেগুলো মেনে চলার মাধ্যমে সুস্থ থাকি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।